বিসমিল্লাহির রহমানির রহিম। আহ কৌণিক ভরবেগ হলো রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। এখন সংজ্ঞাটা শুনে অনেক সময় মনে হবে স্যার আমি তো আসলে খুব ভালো বুঝলাম না। প্রথমত ভ্রামক কি এটা সম্পর্কে ধারণা আছে তো নাকি? জি স্যার। ভ্রামক হলো সেই রাশি যা কোনো একটা বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল অবস্থায় থাকা বিশেষ কোনো রাশি, যেটি ওই রাশি এবং ওই ঘূর্ণন বিন্দুর যে দূরত্ব সেটির গুণফলের সমান হয়। আমার কথা বুঝতে পারছো কি? যেমন মনে করো যে আমি যদি বলি বলের ভ্রামক, তাহলে বলকে তো আমরা এফ দিয়ে লিখি নাকি? জি স্যার। এফ হলো এর বল। ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটা তো কোনো একটা বৃত্তের বা কোনো একটা কিছুর চারদিকে ঘুরতেছে। জি স্যার। সেই ডিস্টেন্সটা যদি আমি আর দ্বারা দেখাই তাহলে এফ গুণন আর এটাই হবে বললেন বলের হবে। ভ্রামক। সেটা মানে ভ্রামক শুধু হচ্ছে এরকম দূরের গতি প্রযোজ্য। না, হ্যাঁ, ভ্রামকটা তখনই হয় যখন এটি ভ্রমণ করে, মানে চারদিকে ঘোরে, আর যার সাপেক্ষে ঘোরে সেই বিন্দুর দূরত্বটাই হলো তোমার মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার? জি স্যার। এরপর লেখা আছে জড়তার ভ্রামক। আমার মনে হয় এটা অলরেডি হয়েছে, জড়তার ভ্রামক তো পড়াইছি। জি স্যার। এখন হলো কৌণিক বেগ। তো কৌণিক বেগটা আমি দেখাচ্ছি এখানে। আসলে তুমি আমাকে বলো তো এস ইজিক্যাল টু কি ভিটি না? জি স্যার। এস ইজিক্যাল টু ভিটি। এই যে এস ইজিক্যাল টু ভিটি, এটা তো সমবেগের সূত্র, ঠিক না? জি স্যার। সমবেগের সূত্রের ক্ষেত্রে এটা লেখা হয়। তা আমরা যখন এখানে যেটা শিখতে যাচ্ছি তার শিরোনামটা কি? কৌণিক বেগ। কি শিরোনাম? কৌণিক বেগ না? জি স্যার। তার কৌণিক বেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় থিটা, যে কত কোণ সে অতিক্রম করলো। এই ভি কে লেখা হয় হলো ওমেগা দ্বারা, মানে তার কৌণিক বেগ কত। আর টি তো সময় আছে। এভাবে তুমি চাইলে মান এক্সচেঞ্জ করতে পারবা। বুঝতে পারছো কি? অর্থাৎ জি এই স্যার। ফিজিক্যাল টু, অর্থাৎ এই ফিজিক্যাল টু, এই ফিজিক্যাল টু হলো তোমার কত? এই যে ডাব্লিউ, তাহলে এখানে দেখো যে এই যে আমি লিখলাম, এই রিলেশনটা কি বুঝতে পারছো? স্যার নিচেরটা এস নিচেরটা থাক, ইজিক্যাল টু ডাব্লিউ। নিচেরটা থাক, আগেরটা কি বুঝতে পারছো? থিটা, এটা জি থিটা স্যার, এটা সমান। বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। হ্যাঁ, না ওটা একটু স্পষ্ট করে লিখতে চাচ্ছিলাম আর পরে লেখিনি। এই যে ওমে এর টি, এরকম এইচ ইজিক্যাল টু ডাব্লিউ টি, মানে ওমেগা টি। তো আমার কথা হলো যে এই যে, তাহলে এটা একটু দেখায় যে এর বৃত্ত, এই বৃত্তের চারদিকে বস্তুটা ঘুরতেছে, চারদিকে ঘুরতেছে। এরকম এই যে চারদিকে যে বস্তুটা ঘুরতেছে, এই ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে আমরা যদি বের করি এস ইজিক্যাল টু ভিটি, এস ইজিক্যাল টু
তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটির ক্ষেত্রে কৌণিকের বেলায় আমরা কি সমান লিখবো? এই এসটা হলো থিটা, আর ভিটা হলো কি ওমেগা, আর এটা হলো টি। এই যে থিটা কোণ কিভাবে অতিক্রম করে এটা একটু বুঝে নাও। এই যে হলো এইদিকে, আর একটা কি, তো সেক্ষেত্রে তুমি এরকম বিষয়টা আসবে। কিন্তু আমরা চারদিক থেকে এটা একটা পরিমাপ বা সিস্টেম বুঝাই নিব। যখনই কৌণিকের অপশন আসবে তখন ব্যাসার্ধর বিষয়টা আসবে, আর কৌণিক যেখানে নাই সেখানে তো কোনো সমস্যাই নেই। ক্লিয়ার কি? জি স্যার। আহ আমরা একটু মূল পড়ায় ফিরি। এল ইজ ইকুয়াল টু এল আই ওমেগা, এটা আশা করি ক্লিয়ার হলো। জি স্যার। এখন দেখো এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, যেখানে ওমেগা সমান 1 হলে কি হয় রিলেশন, এল ইজ ইকুয়াল টু আই হয়। আমার কেন জানি মনে হয় যে এখান থেকে অন্তত একটা নিয়মের অঙ্ক দেখলে ভালো হবে, তোমার এই ঘড়ির কাঁটার। একটু দেখো ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটার বিষয়গুলো নিয়ে অনেক সময় অঙ্ক কিন্তু দেওয়া হয়। এখানে দেখো এই যে একটা অঙ্ক দেওয়া আছে মনে হয়, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। আই হলো এম আর স্কোয়ার, তারপরে মান বসে দেওয়া আছে ওমেগা সমান টোয়াইস পাই এন ভাগ এই মানগুলো কি তোমার জানা আছে সূত্র আকারে? স্যার কোনটা? এই যে আমি এটা একটু, না হলে আমি একটু দেখে দিচ্ছি এই সূত্রগুলো। এই যে ওমেগা সমান এটা লেখা হচ্ছে, আই সমান হলো এম আর স্কোয়ার। স্যার আর সমান তো আমার স্কয়ার, কিন্তু ওমেগা যে এটা কেন, এটা তো বুঝলাম না। আচ্ছা, আমি দেখে দিই তাহলে ওটা। ওটা দেখে দিই তাহলে তুমি এখান থেকে অন্তত একটা অঙ্ক এখানে শেখো, তাহলে হয়তো এই নিয়মের অঙ্ক যখন দেখবে তখন তোমার এটা সুবিধা হবে। একটু দেখে দিচ্ছি। ওটা হলো, এই যে আমরা লিখি না ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু এস ভাগ এস টি, বাই টি। এস ভাগ টি, অথবা এস ইজ ইকুয়াল টু ভিটি। এস ইজ ইকুয়াল টু ভিটি। এটাই তো মূল কথা। ওখানে আমাদের থিটা ইজ ইকুয়াল টু, এস মানে থিটা, ইজ ইকুয়াল টু ওমেগা টি। ওমেগা সমান কি? ওমেগা হলো কৌণিক বেগ। ওমেগা সমান কৌণিক যেহেতু, তাহলে কোণের সাথে রিলেটেড থাকবে। তাহলে এই যে এই সূত্রের ফরম্যাটে চিন্তা করো, তাহলে কি দেব? স্যার ডি বাই আর। আহ ওমেগা মানে কৌণিক বেগ, জি স্যার। নাহলে স্যার থিটা, কোন? থিটা না, থিটা না, থিটা ভাগ টি। আচ্ছা জি স্যার, থিটা দিয়ে লেখা গেল তো জি স্যার, থিটা বাই ডি। আহ, আশা করি বুঝতে পারছো, মূল মূল ফ্যাক্টটা বুঝতে পারছো। ঠিক আছে কি? এই জায়গাগুলো প্রবলেম। আচ্ছা যদি এটা এন বার ঘরে তাহলে কি এন দিয়ে গুণ হবে না?
স্যার যদি একবারের মধ্যে হয় তাহলে 10 দিয়েই হচ্ছে, মানে n সমান 1। বাট 10 বারের মধ্যে হলে তাহলে কি n সমান 10 হবে না? স্যার এটাই আশা স্যার করি এখন পূজাটা তো 2 পাই, যেহেতু 25 ডিগ্রি, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং দেখো ওটাই আছে ওখানে। এই যে 4.17, এই যে ওমেগা সমান টোয়াইস পাই ভাগ টি হওয়ার কথা, তো টোয়াইস পাই টি ভাগ হলো টি। এখানে তাহলে আসো, আর তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আজকে কি টর্ক না করবা? স্যার, স্যার কি করবো? সংজ্ঞাটা পড়ে দেই, এটা দিলে তাহলে এই মানে ইয়ের কাজটা মনে হয় মোটামুটি শেষের দিকে যায়। দেখো আর এরপরে তেমন পড়া নাই কিন্তু। এই দেখো এরপরে দিলে আছে না, আর রিলেশন আছে, ব্যবহারিক একটা আছে, তো খুব ডিপলি কোনো পড়া নাই আর কি। আমি ওই ইয়েটা পড়েই দিই আজকে, টর্কটা পড়ে দিই, তুমি একটু না ধৈর্য ধরে শোনো। টর্ক পড়ার শুরুতেই তুমি আগে দেখো তো এফ সমান কি লিখি বলো তো? স্যার এম এ। এফ সমান এম এ। তাহলে এফ সমান যে এম এ, এটা আমরা জানি নাকি? কৌণিক গতিতে এই এফটাকে লেখা হয় টর্ক টাও ইজিক্যাল টু এম এ। ওর এম এ না লেখে এম আলফা লেখা হয়, অথবা যাই হোক কৌণিকের আলফাই লেখা হয় এভাবে। কি বুঝতে পারছো? স্যার এখন কথা হচ্ছে এই যে মানটা আমি লিখলাম, তাহলে এখানকার ক্ষেত্রে দেখো তো এই বল যে ভূমিকা নিচ্ছে, এখানকার ক্ষেত্রে টর্ক সেই একই ভূমিকা নিচ্ছে না? স্যার আশা করি মূল অ্যান্সারটা পেয়ে গেছো। ঠিক আছে না? স্যার আচ্ছা ওকে, তাহলে এখানকার অংশটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আমি একটু বোর্ড শেয়ার করে নেই। আমরা নর্মালি কি লিখি? এফ সমান এম এ লিখি না? স্যার নর্মালি লিখি এফ সমান হলো এম এ। এফ সমান যে আমি এম এ লিখলাম, সেখানে আমাদের এমটা কিন্তু ধ্রুব রাশি ধরে নেই, কিন্তু আমি এই মানটা লিখছি। এই এফটা প্রয়োগ করলে বস্তু কিন্তু সরল পথে নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করবে। এটা এইদিকে ছুটছে, কি বুঝতে পারছো কি? এইদিকে ছুটছে, কিন্তু এটারও কিন্তু একটা নিয়ন্ত্রণ নিতে হয়। এই নিয়ন্ত্রণটা নেয়ার জন্যই কিন্তু আমরা এটাকে তখন আটকানোর ব্যবস্থা করি। বেশিরভাগ অপশনেই কিন্তু দেখা যায় যে ইচ্ছা মতো বলটা প্রয়োগ করা যায়। এখন আসো মূল আলোচনায়, যে এখানে যেমন এফ সমান এম এ, ঠিক তেমনই টর্কটাও সমান হলো তোমার তখন লেখা হবে হলো আই আলফা। আই আলফা। তাহলে এখানকার এই টর্কটা, এই যে টর্কটাও, এটাই হলো তোমার মূল দায়িত্বশীলতার অপশনে থাকবে। এটা ঠিক বলের মতো কাজ করে। তাহলে কৌণিক গতিতে যে রাশিটা রৈখিক গতির বলের ন্যায় আচরণ করে, সেটাই হলো তোমার জড়তা।
ক্লিয়ার? কৌণিক গতিতে যে রাশিটা রৈখিক গতির, বলের মতো আচরণ করে সেটা হ্যাঁ, হচ্ছে রড। তাহলে এখন প্রশ্ন হলো কি স্যার, যে তাহলে এটা তো আমরা না হয় থিওরিক্যাল এক ধরনের ব্যাখ্যা বুঝলাম, আসলে সংজ্ঞাটা কি? আসলে সংজ্ঞা হলো যে একক ধনাত্মক চার্জ আনতে যে কাজ হয় সেটা যেরকম বিভব, ঠিক তেমনি এটা হলো বল যখন কোনো বস্তুর চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে এই বলের ভ্রামককেই বলা হয় হলো টর্ক বা টাও। এখন তুমি হয়তো আর একটা বিভ্রান্তিত বলে যে স্যার এমনি ভ্রামক নেই, ভয় লাগে, কিসের ভ্রামক কিসের কি, এটাও আর ভ্রামক হলো? আসলে এটাই হয়, বলের ভ্রামককে টর্ক বলে। কারণটা কি? কারণ হলো টর্ক হলো ওই অংশ যে অংশটা বলের সাথে সাদৃশ্যপূর্ণ। যেমন আমি যদি মনে করো এখানে বৃত্ত আঁকি, এটা বৃত্ত আঁকালাম, এই বৃত্তের যে সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্টে গিয়ে আমি এখানে বল প্রয়োগ করছি। দেখো দ্বিধার্সে কিন্তু বল প্রয়োগ হবে। এদিকে ঘুরতেছে। আচ্ছা, যদি এরকম ঘূর্ণনশীল থাকে তাহলে তুমি বলো তো কেন্দ্রের সাপেক্ষে তার একটা ব্যাসার্ধের সংযোগ থাকবে কিনা? কি থাকবে না? তাহলে তখন এখানে যে বলটা তুমি প্রয়োগ করছো, যেহেতু ব্যাসার্ধ বাড়লে তোমার সমস্যা বাড়ছে, সেক্ষেত্রে তুমি কিন্তু ব্যাসার্ধ তোমাদের নিজেদেরটা কম রেখে এইদিকে ঘোরার চেষ্টা করবো। সেক্ষেত্রে কি হবে? এই এফ বলের সাথে তো লিঙ্ক তৈরি হবে হলো এই যে আর এখানে দেওয়া থাকবে, এই আরটাই হলো মূল ফ্যাক্ট, অর্থাৎ এফ ইজিক্যাল টু এই যে এফ ইজিক্যাল টু এম এ, ঠিক তেমনি টর্ক টাও ইজিক্যাল টু আই আলফা। তার মনে হয় আই আলফা। এটা ক্লিয়ার? শুনতে পাচ্ছ? মনে হয় না।